আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইউনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধারাবাহিক ক্লাসের আজকে আমি হাজির হয়েছি বাংলা নিয়ে। আমি মোহাম্মদ আমির ফারাবি সোহেল আছি আপনাদের সাথে। ইনশাল্লাহ চেষ্টা করব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী এবং যারা এসএসসি এইচএসসি সহ আছেন তাদের প্রত্যেকের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমি ধারাবাহিক ক্লাস নেওয়ার জন্য আমি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা অথবা আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু আপনারা দেখে আমাকে একটু জানান, কমেন্টসে জানান আমাকে। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষার ইতিহাস, অর্থাৎ ভাষাটা কিভাবে এসেছে, ভাষাটা কি, বাংলা ভাষার অবস্থান কীরকম পৃথিবীতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, প্রশ্নটা করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকে আমি আলোচনা করব বাংলা ভাষা এবং ভাষার ইতিহাস। আমার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়ে নিয়েছি, আরেকবার দিচ্ছি। আমার নাম হচ্ছে আমির ফারাবি সোহেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে আমি এমএ সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর্যায়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব বাংলা ভাষা এবং বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। সবাই দেখতে পাচ্ছ কিনা আমাদেরকে জানাও। বাংলা ভাষা ও ভাষার ইতিহাস, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সবাইকে তার আগে আমি শুভেচ্ছা জানাচ্ছি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছাও জানাচ্ছি। ভাষা শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের রফা দারাজাত কামনা করছি। আজকে আমাদের ইউনিক স্কুলের পক্ষ থেকে বাংলা ভাষা নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ। বাংলা ভাষাটা কি, প্রথমত আমরা আসি। পৃথিবীতে আমরা প্রত্যেকটা যতটা মানুষ আছি, পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ পৃথিবীর কোনো না কোনো ভাষায় আমরা কিন্তু কথা বলছি, হয়তো সেটা ম্যান্ডারিন ভাষায় অথবা ইংরেজি ভাষা অথবা হিন্দি অথবা বাংলা, পৃথিবীর কোনো না কোনো ভাষায় আমরা কথা বলছি। আমিও একটা ভাষায় কথা বলছি, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের ভাষা, যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, যে ভাষাটার অধিকারের জন্য আমরা সোচ্চার ছিলাম। সেই আজকে থেকে 500 বছর আগে থেকে আমরা এই ভাষার জন্য সোচ্চার, কিন্তু আমরা রক্ত দিয়েছি 1952 সালে 21শে ফেব্রুয়ারি। এখন আমি যে ভাষায় কথা বলছি সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাটা কোত্থেকে এসেছে, প্রথমত ভাষাটা কাকে বলে? আমি মনের ভাব প্রকাশ করার জন্য যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করি তাকে আমরা কি বলি? ভাষা বলি। অর্থাৎ আমি এখন কথা বলছি, যে মনের ভাব প্রকাশ করছি, এই ভাষাটাকে বাংলা আমি ক্ষুদ্র যে অংশটুকু পাবো সেগুলো হচ্ছে ধ্বনি। আরেকটা জিনিস আমরা জানি, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে আমরা ধ্বনি কি, বর্ণ কি, সেটাও আলোচনা করব, কিন্তু তার আগে আমরা জেনে নিই ভাষাটা কাকে বলা হয়। পৃথিবীর কোনো না কোনো ভাষায় আমরা কথা বলি, যেহেতু আমরা আজকে বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। বাংলা ভাষা কাকে বলে? অর্থাৎ আমি বাকযন্ত্রের সাহায্যে যেসব ধ্বনি বা ধ্বনি উচ্চারণ করি এবং মনের ভাব প্রকাশ করি তাকে আমি বলবো ভাষা। এখন ভাষাটা বাংলা কেন? বাংলা, আমি বাংলা বর্ণমালা, বাংলা ধ্বনিগুলাই ব্যবহার করছি। অর্থবোধক যে বাংলা ধ্বনিগুলো আছে, অর্থবোধক যে বাংলা বর্ণ সমষ্টি আছে, এগুলা দিয়ে আমি মনের ভাব প্রকাশ করি বলে এটাকে আমি বাংলা ভাষা বলি। তাহলে আমি ভাষার সংজ্ঞাটা আরেকবার দিচ্ছি, যে সব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি তাকে কি বলবো? আমরা ভাষা বলবো। আচ্ছা, আমি ধ্বনিগুলো কি দিয়ে উচ্চারণ করি? পৃথিবীতে কি সর্বপ্রথম মানুষরাই কি এভাবে কথা বলে আসছিল? আমি কিন্তু এখানে দুইটা অ্যাঙ্গেল থেকে কথা বলি। প্রথমত ধর্মের অ্যাঙ্গেল থেকে যদি আমি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, তখন কোরআনের একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নাকি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পৃথিবীর সব কিছু শিখিয়ে দিয়েছেন, এমনকি কুদরতি অবস্থা, অর্থাৎ একটা চামচের নাম পর্যন্ত তিনি শিখিয়ে দিয়েছেন, একটা কাঁটার নাম পর্যন্ত তিনি শিখিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা ভাষা তাকে শিখিয়ে দিয়েছেন। তাহলে পৃথিবীর প্রথম মানুষ যদি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম হয়,
আমি ধর্মের অ্যাঙ্গেল থেকে বলছি, তাহলে তিনি কি নিশ্চয়ই কোনো না কোনো ভাষায় কথা বলেছেন। আর আমরা জানি সেই ভাষাটার নাম ছিল আরবি ভাষা। কিন্তু আমরা বৈজ্ঞানিক ক্ষেত্রে যদি বিবেচনা করি, না, পৃথিবীতে সর্বপ্রথম মানুষরা কথা বলে নাই। ধ্বনি সৃষ্টি হয়েছে অনেক পরে, মানুষ কথা বলছে আরো অনেক বেশি পরে। প্রথম মানুষ কথা বলেছে কিভাবে? তাহলে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, অর্থাৎ টুংটাং শব্দের মাধ্যমে প্রথমে কথা বলেছিলেন। এরপর মানুষ আস্তে আস্তে কি করতেছিলেন? ইশারা ইঙ্গিতে কথা বলা শুরু করেছেন। এরপর কি মানুষ চিত্র এঁকে কথা বলা শুরু করেছেন। এরপর কি মানুষ নৃত্যের মাধ্যমে কথা বলেছেন। অনেকগুলা ওয়ে তারা কিন্তু পার করে এসেছে। প্রথমত তারা কথা বলেছেন টুংটাং শব্দ করে, অর্থাৎ টুংটাং শব্দ করতো, এগুলা দ্বারা তারা মনের ভাবটা প্রকাশ করতে চেষ্টা করতো। এরপর মানুষ কি ইশারা ইঙ্গিতে কথা বলতো, অর্থাৎ মুখ বিবর দিয়ে কোনো কথা বলতো না, তারা ইশারা ইঙ্গিতে কথা বলছো। অর্থাৎ আমি এখন আমার মুখটা বন্ধ রেখেছি, কিন্তু আমি অনেকগুলো কথা বলে দিও। এটা দ্বারা আমি কি করলাম? আমি কাউকে ডাকলাম। এটা দ্বারা আমি কাউকে যেতে বললাম। এটা দ্বারা তোমাকে ভালো লাগছে সেটা বোঝাচ্ছি। এটা দ্বারা আমি যে তোমাকে ভালো লাগছে না সেটা বোঝাচ্ছি। বিরক্তি প্রকাশ করছি, হর্ষ, বেদনা, এগুলা মানুষ ইশারা ইঙ্গিতে প্রকাশ করত। এরপর আসেন মানুষ কি করতো? চিত্র এঁকে মানুষ বিভিন্ন কথাবার্তা বলতো। আমরা যারা মিশরের পিরামিডের বর্ণনা দেখেছি, অথবা পিরামিডের মধ্যে এক ধরনের লেখা দেখেছি, যেগুলো হচ্ছে বিভিন্ন পশু পাখির বিভিন্ন চিত্র মাধ্যমে তারা কথা বলতো, যেটাকে হায়ারোগ্লিফিক বলা হয়। এরপরে মানুষ কি বলতো? বিভিন্ন নৃত্যের মাধ্যমে কথা বলা শুরু করেছে। আপনি যাই করেন না কেন, এই অঙ্গভঙ্গিমার মাধ্যমে, টংটাং শব্দের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, চিত্র এঁকে মানুষ কিন্তু মনের ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে না। কিন্তু লাস্ট স্টেজে এসে একেবারে অবশেষে মানুষ কি করেছে? তার মনের ভাব প্রকাশ করার জন্য নিজের মুখ বিবরটা, অর্থাৎ বাকযন্ত্রটাকে বেছে নিয়েছেন। এখন আসেন আমি বাকযন্ত্র যদি বলি, বাকযন্ত্র কি? অর্থাৎ বাক মানে কি? আমরা অনেক সময় বলি আমার কোনো বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা মানে কি? কথা বলার স্বাধীনতা। আচ্ছা, তাহলে বাক মানে যদি কথা বলা হয়, তাহলে বাকযন্ত্র মানে কি? যেসব অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আমরা কথা বলি সেগুলোকে আমরা কি বলবো? বাক প্রত্যঙ্গ বলবো। আচ্ছা, আমার হাতটা নাই, মনে করেন আপনারা আমার হাতটা নাই, আমি কি কথা বলতে পারবো? অবশ্যই আমি কথা বলতে পারবো। এক্ষেত্রে আমার কথা বলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। আমার চোখ নাই, আমি কথা বলতে পারবো। আমার কান নাই, আমি কথা বলতে পারবো। আমার চুল নাই, আমি কথা বলতে পারছি। আমার পা নাই, আমি কথা বলতে পারছি। এগুলো যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বলা হয় এগুলা কি বাক প্রত্যঙ্গ? না, এগুলো বাক প্রত্যঙ্গ না, কারণ কথা বলার ক্ষেত্রে এগুলোর কোনো ভূমিকাই নেই। তাহলে বাক প্রত্যঙ্গ কোনগুলা? আমরা যদি বাক প্রত্যঙ্গ কোনগুলা সেগুলো একটু যদি দেখতে চাই, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে প্রথমত বাক প্রত্যঙ্গগুলা আগে চেনার। আমি একটা চিত্র আঁকার চেষ্টা করতেছি, কতটুকু হয়েছে আমি জানি না, আপনারাই বলবেন এটা আসলে কি হয়েছে কিনা, কোনো কিছু একটা হয়েছে কিনা, নাকি ভুতুড়ে কিছু একটা হয়ে গিয়েছে কিনা। আমি এখানে কি এঁকেছি দেখেন, একটা নাক যদি ধরে নিই, এখানে কতটুকু এঁকেছে? এখানে একটা ফুসফুস আছে আমাদের, আমরা জানি আমাদের যে ফুসফুসটা আছে সেটা আমাদেরকে প্রতিনিয়ত বাতাস দিচ্ছে। কিরকম? এরকম এরকম করে বাতাস দিচ্ছে। যেদিন বাতাস দেওয়া বন্ধ করে দিবে সেদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাব। তাহলে এই ফুসফুসের বাতাসটা স্বরযন্ত্র, স্বরতন্ত্র, শ্বাসনালী, জিহ্বা, আলজিহ্বা, তালু, মুর্দা, দন্ত, ওষ্ঠ এবং নাসারন্ধ্র দিয়ে স্পর্শ করে যেগুলো বের হচ্ছে সেগুলো দিয়ে আমি কথা বলছি। তাহলে বাক প্রত্যঙ্গ কাকে বলবো? এই যে কথা বলার ক্ষেত্রে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলাই ভূমিকা রাখতেছে। যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভূমিকা রাখছে সেগুলোকে আমি কি বলবো? বাক প্রত্যঙ্গ বলবো। তাহলে আমি যদি বাক প্রত্যঙ্গ কোনগুলো সেগুলো একটু করে দেখে নিই। প্রথমত আসেন এগুলাকে যদি আমি বাকযন্ত্র বলি, ফুসফুস তাড়িত বাতাস যখন স্বরযন্ত্র, স্বরতন্ত্র, শ্বাসনালী, এটাকে আলজিহ্বা, এটাকে বলা হয় তালু। দেখেন জিহ্বার উপরে যেটা ছাদের মতো আছে ওইটাকে মধ্যাংশটাকে বলা হয় তালু। এই ডালু টাইপের যে জায়গাটা আছে ওটাকে বলা হয় মূর্ধা, আর এটাকে বলা হয় দন্তমূল। এটা উপরের দাঁত, এটা হচ্ছে উপরের ঠোঁট, এটা নিচের ঠোঁট, এটা নিচের দাঁত, এটা জিহ্বার অগ্রভাগ, এটা জিহ্বার পশ্চাৎভাগ, এটা হচ্ছে আলজিহ্বা। তাহলে দেখেন এটা হচ্ছে নাসারন্ধ্র। আমাদের ধ্বনিগুলা এতটুকুতে, ফুসফুস থেকে নাসারন্ধ্র পর্যন্ত
পর্যন্ত যতগুলা পতঙ্গ আছে সেগুলাকে আমরা বলবো বাকযন্ত্র। তাহলে ফুসফুস তাড়িত বাতাস যখন মুখ বিবর অথবা নাসারন্ধ্র দিয়ে বের হয় তাকে আমরা কি বলি? ধ্বনি বলি। আর কয়েকটি ধ্বনি যখন পাশাপাশি বসিয়ে মনের ভাবটা প্রকাশ করতে পারি তখন তাকে আমরা বলবো ভাষা। কখন বাংলা ভাষা বলবো? যদি বাংলা ধ্বনিগুলা দিয়ে, অর্থাৎ বাংলা অর্থবোধক কিছু ধ্বনি আছে, অ, আ, ক, খ, উ, চ, এগুলা হচ্ছে বাংলা অর্থবোধক ধ্বনি। বাংলা অর্থবোধক ধ্বনি যদি সমষ্টি দ্বারা যদি আমি মনের ভাব প্রকাশ করতে পারি তখন আমরা কি বলবো? এটাকে বাংলা ভাষা বলবো। তাহলে বাংলা ভাষা কি সেটা আমরা জেনে গেলাম, বাকযন্ত্র কি সেটাও ইনশাল্লাহ আমরা জেনে গেলাম, আলহামদুলিল্লাহ। এখন আসেন ভাষার ইতিহাসটা আমরা একটু ছোট্ট করে বলার চেষ্টা করি, পরে আমি ভাষার প্রকারভেদ, ভাষার উৎপত্তিটা, বাংলা লিপিটা কিভাবে এসেছে সেটা নিয়ে আলোচনা করব। ভাষার ইতিহাসটা, পৃথিবীতে আমি মানুষের সংখ্যা বলেছি প্রায় 800 কোটি, অর্থাৎ এখন পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে প্রায় 800 কোটি। চিন্তা করতে পারেন, পৃথিবীতে 200-এর অধিক স্বাধীন রাষ্ট্র আছে। এসব মিলিয়ে পৃথিবীতে এখন মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটির কাছাকাছি। এই 800 কোটির মানুষ কয় হাজার ভাষা ব্যবহার করে আপনারা কি ধারণা করতে পারেন? পৃথিবীতে এখন মানুষ জীবিত ভাষা ব্যবহার করতেছে প্রায় 3500-এর অধিক। অর্থাৎ জীবিত কেন বলেছি? ভাষার পরিবর্তনশীল। নদীকে যেভাবে আপনি কোনো বাদ দিয়ে রাখতে পারবেন না, ভাষাটাকে কখনো বিধিবদ্ধ নিয়ম দিয়ে রাখতে পারবেন না, ভাষার পরিবর্তন হবে হবে। ব্যাকরণবিদ এমনটাও বলেছিলেন যে প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর নাকি আমাদের ভাষার পরিবর্তন হয়। অর্থাৎ এখানে আমরা চট্টগ্রামে আছি এখন, অথবা ঢাকায় আছি, আমরা যেখানে থাকি না কেন, আমরা এই জায়গা থেকে যদি 10 কিলোমিটার উত্তরে যাই, দক্ষিণে যাই, যেখানে যাই, কোনো না কোনো শব্দের একটা পরিবর্তন হবে, সেটাই স্বাভাবিক, কারণ ভাষা হচ্ছে পরিবর্তনশীল, এটার পরিবর্তন হবে। তাহলে পৃথিবীতে 800 কোটি মানুষ কয় হাজার ভাষা ব্যবহার করে? প্রায় 3500-এর অধিক। পৃথিবীতে সবচেয়ে মানুষ বেশি কথা বলে কোন ভাষায়? সেটা হচ্ছে মান্দারিন ভাষা। আচ্ছা স্যার, মান্দারিনটা কোন দেশের ভাষা? মান্দারিনটা হচ্ছে চীনা ভাষা। স্যার, চীনা মানুষ তো প্রায় 140 কোটি আছে, এরা তো কথা বললেই তো এরা সেরা হয়ে যায়। কিন্তু সব চীনারা কিন্তু চীনা ভাষায় কথা বলে না, এরা আরো অনেকগুলো ভাষায় কথা বলে। তাহলে চাইনা ভাষা কয় কোটি মানুষ কথা বলে? প্রায় 130 কোটি মানুষ প্রায় চাইনা ভাষায় কথা বলে, অর্থাৎ মান্দারিন ভাষায় কথা বলে প্রায় 130 কোটি। এটাও যদি 1 নাম্বার পজিশনে থাকে, 2 নাম্বার পজিশনে কিন্তু ইংরেজি হয়ে গিয়েছে। ইংরেজিটা অনেক দেশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অনেক দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এইগুলা মিলে ইংরেজির অবস্থান হচ্ছে দ্বিতীয়। আমরা জানি এখন ওয়ার্ল্ড ওয়াইড ইংরেজিটার প্রচলনটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা যারা বাংলায় কথা বলি আজকের দিনে এই কথাটা একটু বলতেই হচ্ছে, আমরা অনেকে বাংলিশ মিশিয়ে কথা বলতে পারলে আমরা মনে করি এটা আমাদের গৌরবের বিষয়, অথচ ব্যাপারটা যে আমাদের জন্য কতটা ক্ষতিকর, আমাদের যারা ভাষা শহীদ আছে তাদের আত্মাটা পর্যন্ত কষ্ট পায়। আমরা চেষ্টা করব যতটা পারি বাংলিশ ভাষাটাকে এড়িয়ে চলে আমরা শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার পজিশনে কে? 1 নাম্বার অবস্থানে আছে মান্দারিন ভাষা। মান্দারিন কোন দেশের ভাষা? চীনা ভাষা। মান্দারিনে কয় কোটি মানুষ কথা বলে? প্রায় 130 কোটি মানুষ কথা বলে। এরপর হচ্ছে ইংরেজি। ইংরেজিতে কয় কোটি? প্রায় 100 কোটি মানুষ ইংরেজিতে কথা বলে। তৃতীয় অবস্থানে কারা আছে? তৃতীয় অবস্থানে আমরা যদি দেখতে পাই, তৃতীয় অবস্থানে আছে হচ্ছে অবশ্যই স্প্যানিশ। আমরা স্প্যানিশ ভাষাটাকে তৃতীয় পর্যায়ে কেন রেখেছি দেখেন, আমরা আর্জেন্টিনা, ব্রাজিল এদের নাম অনেক শুনেছি, কারণ আমরা এদের অনেক, আমাদের দেশের মধ্যে এদের অনেক অন্ধভক্ত আছে। কেউ আর্জেন্টিনা, না হয় কেউ ব্রাজিল, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা সাপোর্ট করেই আসতেছে। আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করেছি মেসি কোন ভাষায় কথা বলে, নেইমার কোন ভাষায় কথা বলে, অথবা ম্যারাডোনা অথবা আপনাদের পেলে কোন ভাষায় কথা বলতো? ওরা যে ভাষাটা কথা বলে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এদেরকে যদি কখনো ব্যালন ডি'র পাওয়ার পর যদি এদেরকে একটা শুভেচ্ছা বক্তব্য দিতে দেয়, এরা কিন্তু কাতালানিয়ান ভাষায় কথা বলে। কাতালান জায়গাটা কোথায়? কাতালান জায়গাটা হচ্ছে স্পেনের একটা জায়গা, অর্থাৎ স্প্যানিশ ভাষায় তারা কথা বলে। এখন যারা স্পেনে আছে তারা স্প্যানিশ ভাষায় কথা বলছে, কিন্তু যারা দক্ষিণ আমেরিকায় আছে তারাও কিন্তু স্পেনের ভাষায় কথা বলে। দক্ষিণ আমেরিকার মানুষ যদি স্পেনের ভাষায় কথা বলে তাদেরকে পৃথিবীতে বলা হয় হিস্পানিক। অর্থাৎ আমরা যদি হিস্পানিকদেরকেও ধরি এবং স্পেনের মানুষদেরকে ধরি, কাতালানিয়ার মানুষদেরকে যদি ধরি, স্প্যানিশ ভাষার অবস্থান হচ্ছে তৃতীয়। তাহলে আমরা তৃতীয় অবস্থানে পেয়ে গেলাম। চতুর্থ অবস্থানে কারা আছে? চতুর্থ অবস্থানে আগে বাংলা ছিল। আমাদের নবম দশমের যে ব্যাকরণ বইটা আছে সেটার মধ্যে লেখা আছে যে বাংলা ভাষার অবস্থান হচ্ছে চতুর্থ, কিন্তু এখন বাংলা ভাষার অবস্থান চতুর্থ আর নেই, এখন আমাদের অবস্থান হচ্ছে ষষ্ঠ।
তাহলে এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এখন যে নবম দশমের ব্যাকরণ বইটা দিয়েছে সেখানে আমাদের অবস্থানটা দিয়েছে ষষ্ঠ। তাহলে বাংলা ভাষার এইরকম তৃতীয় চতুর্থ পঞ্চম না, আমাদের অবস্থান হচ্ছে ষষ্ঠ। আমরা ষষ্ঠতে বাংলা ভাষার অবস্থান। আচ্ছা, বাংলা ভাষার এত পৃথিবীতে ৩,৫০০ ভাষার মধ্যে আমাদের অবস্থান ষষ্ঠ। আমাদের গর্ব লাগে না এটা? যে ভাষাটা আমরা স্থায়িত্ব করার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা রক্ত দিয়েছি। পাকিস্তানিরা আমাদেরকে প্রথমত যেই আমাদেরকে আক্রমণটা চালিয়েছিল, সেই আক্রমণটা আমাদের ভাষার উপর ছিল। একটা দেশের সাথে আমাদের কোনো দিক দিয়ে মিল ছিল না, শুধু একটা দিক দিয়ে মিল ছিল, সেটা হচ্ছে কি ধর্মের দিক দিয়ে। ওদের খাবার দাবার আর আমাদের খাবার দাবার সম্পূর্ণ বিপরীত ছিল। ওদের পোশাক আশাক আমাদের পোশাক আশাক, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি, ওদের ভাষা আমাদের ভাষা। এত তফাৎ থাকার পরেও আমরা শুধুমাত্র একটা ধর্মের কারণে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা রাষ্ট্রটা ভাগ করেছিলাম, যেটা আমাদের অনেক বড় একটা ভুল ছিল। এরপরে আমাদের প্রথমত ভাষাটাকে ওরা আক্রমণ করেছিল। পরে বলেছিল যে উর্দু ভাষায় বাংলা লিখতে হবে আমাদেরকে। এরপরে বলতেছে যে আরবি ভাষায় আমাদেরকে বাংলাটা লিখতে হবে। কতটা অত্যাচার করার জন্য চেষ্টা করেছিল আপনারা খেয়াল করেন। আপনারা যারা উচ্চ মাধ্যমিকে পড়তেছেন, আপনারা একটা প্রবন্ধ পড়তেছেন, সেটার নাম হচ্ছে কি জাদুঘরে কেন যাব। সেখানে শুধু জাদুঘর শব্দটা নিয়ে পাকিস্তানের একজন মন্ত্রী মোনায়েম খান কতটা কাহিনী করেছিল। মানে কি এই শব্দটা এখানে দেয়া যাবে না, দরকার হলে তোমরা আজায়েব ঘর দাও, আজব খানা দাও, তারপরে জাদুঘর রাখা যাবে না। তিনি মনে করেছিল আসলে জাদুঘরটা বাংলা শব্দ। তৎকালীন যুগে মানে কি এমন একটা ইয়া ছিল যে বাংলা শব্দে আমরা কথা বললেই আমরা মনে করি এটা হিন্দুয়ানি ভাষা, এটা হচ্ছে নাস্তিকদের ভাষা, এরকম আমরা অনেক সময় কথা বলতে। এমনকি এটাও দেখা গিয়েছে যে 1952 সালে কিছু মোল্লারা ফতোয়া দিচ্ছে বাংলা ভাষায় কথা বলা যাবে না। অর্থাৎ আমাকে বলতে হবে দোয়া, আশীর্বাদ বললে আমাকে বললে যে ছেলেটা হিন্দু হয়ে গেছে। আমাকে বলতে হবে যে কি স্নান বলতে পারবো না, আমাকে বলতে হবে গোসল। আমি মাংস বলতে পারবো না, আমাকে বলতে হবে গোস্ত। অথচ খেয়াল করেন, গোস্তটা হচ্ছে ফার্সি শব্দ, মাংসটা হচ্ছে বাংলা শব্দ। এমনও দেখা গিয়েছে যে তৎকালীন যুগে পত্র পত্রিকায় প্রচুর পরিমাণে লেখালেখি হয়েছে। এখনো অনেক ব্লগাররা লেখে যে মাংস নাকি মায়ের অংশ, সেই জন্য এটা বলা যাবে না। অথচ শব্দটা সম্পূর্ণ যে বিপরীত, সেটা কিন্তু কেউ ভ্রুক্ষেপ করে না। এতটা মানে কি আমরা ধর্মান্ধব ব্যক্তি আর কি। তাহলে আমাদের বাংলার অবস্থান কততম? ষষ্ঠ। বাংলায় কয় কোটি মানুষ কথা বলে যে একেবারে ষষ্ঠ হয়ে গেছি? আমরা বাংলায় কথা বলি প্রায় 30 কোটি মানুষ, আলহামদুলিল্লাহ। 30 কোটি কেমনে? আমরা তো বাংলাদেশের ভিতর সর্বোচ্চ 16-17 কোটি আছি, বাকিরা কোথায়? প্রায় 10 থেকে 11 কোটি আছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে, পশ্চিমবঙ্গে আমার মুর্শিদাবাদ আছে, মেদিনীপুর আছে, তারপর হচ্ছে কি পরগনা আছে, 24 পরগনা আছে, এই সব মিলিয়ে ওরা প্রায় 10 থেকে 11 কোটি মানুষ বাংলায় কথা বলে। এছাড়া আসামে কিছু মানুষ আছে, ত্রিপুরাতে আছে, মিজোরামে আছে, নাগাল্যান্ডে আছে, মেঘালয়ে আছে, এরা মিলিয়ে এবং বাঙালি ভাষাভাষীর কিছু মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছে। এমনকি আমরা এটাও যদি দেখতে যাই, রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে? রোহিঙ্গারা তো আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে এসেছে। এরা কোন ভাষায় কথা বলে? এরা চট্টগ্রামের ভাষায় কথা বলে। আচ্ছা, চট্টগ্রামের ভাষাটা কোন ভাষার অন্তর্গত? অবশ্য বাংলা ভাষার অন্তর্গত। তাহলে এরা সহ যদি ধরি, আমরা প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলি, সেই জন্য আমাদের অবস্থান হচ্ছে ষষ্ঠ। 30 কোটি মানুষ বাংলা ভাষায় যেহেতু কথা বলি, এই বাংলাদেশের ভূখণ্ড, আমাদের বাংলাদেশের ভূখণ্ড কতটুকু? 1,47,570 বর্গ কিলোমিটার। এই 1,47,570 বর্গ কিলোমিটারের ভিতর কয়টা ভাষা আছে? পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা আছে পাপুয়া নিউগিনিতে। কোন দেশে? পাপুয়া নিউগিনি। আমরা জানি প্রশান্ত মহাসাগরের একটা বিখ্যাত দেশ, যেটার নাম হচ্ছে পাপুয়া নিউগিনি। এইখানে কয়টা ভাষা আছে পাপুয়া নিউগিনিতে? পাপুয়া নিউগিনিতে প্রায় 800 ভাষা আছে। 800 ভাষা। আমরা মনে করতাম যে ভারতবর্ষে হয়তো বেশি ভাষা, না, পাপুয়া নিউগিনিতে 800টা ভাষা আছে। আরেকটা হচ্ছে ভারতে প্রায় 200টার অধিক ভাষা আছে। আমাদের বাংলাদেশের ভিতর কয়টা ভাষা আছে? বাংলাদেশের ভিতর প্রায় 46টা ভাষা আছে। কেমনে বুঝতে পারলাম 46টা ভাষা মানে কি? দেখেন, আমাদের যারা রাঙ্গামাটিতে বসবাস করে, অথবা বান্দরবান, অথবা ময়মনসিংহ, অথবা খাগড়াছড়িতে যারা বসবাস করে, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, আচ্ছা এরা কি বাংলাদেশি না? অবশ্যই এরা বাংলাদেশি, যেহেতু বাংলাদেশের ভূখণ্ডের ভিতর আছে। ভূতাত্ত্বিক ক্ষেত্রে, অর্থাৎ ভৌগোলিক ক্ষেত্রে এরা কিন্তু বাংলাদেশি, কিন্তু এদের ভাষা কিন্তু বাংলা না। এরা চাকমা ভাষায় কথা বলে, এরা মারমা ভাষায় কথা বলে, এরা গারো ভাষায় কথা বলে, এরা তঞ্চঙ্গা ভাষায় কথা বলে, অনেক ভাষা কথা বলে। যেই ভাষাগুলো মিলে এবং অঞ্চলভেদে যে ভাষাগুলো আছে, এগুলা মিলে আমরা বাংলাদেশে প্রায় 46টা ভাষা আছে। তাহলে এদের ভাষাগুলো আমরা কি বুঝতে পারি? আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পালি, সংস্কৃত, বাংলায় কিছু উপজাতিরা পড়তো,
ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পড়তো। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ওরা যে কথা বলতো, অর্থাৎ একজন আর একজনের সাথে যে কথা বলতো, সেগুলো আমরা বুঝতে পারতাম না। আমরা অনেক চেষ্টা করতাম কিন্তু আমরা বুঝতে পারতাম না। আবার আমরা যখন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতাম, ওরা বুঝতে পারতো না। তাহলে আমি তাদেরকে অনেক জিজ্ঞেস করে ভাষাটা রপ্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারি নাই। কারণ ভাষাটা আমার জন্য অনেক বেশি দুর্বোধ্য হয়ে যাচ্ছে। কারণ এটা আমার মাতৃভাষা না, ছোটবেলা থেকে আমি এই ভাষাটা শুনি নাই। ওরা যখন আমাকে বলে আকু মেনসিন তাই মো, আমি এটা বুঝতেছি না। ওরা যদি বলে মুইতরে হুসপাং, আমি এটার অর্থ বুঝতে পারতেছি না। কেন? কারণ ওরা বলতেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বলতেছে তাদের উপজাতিদের ভাষা, অর্থাৎ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলছে। আমার আঞ্চলিক ভাষায় আমি যখন কথা বলি, অন্য অঞ্চলের মানুষ বোঝে না। এসব মিলে বাংলাদেশের ভিতর প্রায় 46টা ভাষা আছে। বাংলায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। বাংলার ভাষার অবস্থান হচ্ছে 6ষ্ঠতম। পৃথিবীতে প্রথম ভাষার অবস্থান হচ্ছে মান্দারিন, যেটা চীনার ভাষা, প্রায় 130 কোটি মানুষ কথা বলে। দ্বিতীয় হচ্ছে ইংরেজি, তৃতীয় হচ্ছে স্প্যানিশ। তাহলে আমাদের অবস্থান কততম বললাম? 6ষ্ঠ। এবার আসি, বাংলাদেশের ভিতর এতগুলো ভাষা কেন হইলো? আমি আরেকটা পরিচয় দিয়ে দিচ্ছি। আচ্ছা, রবীন্দ্রনাথকে কি বাংলাদেশি বলা হয় নাকি বাঙালি বলা হয়? উনি যেহেতু ভাষাটা বাংলা ছিল, তাহলে তিনি হচ্ছে কি বাঙালি, নট বাংলাদেশি। উনি বাংলাদেশি না। আচ্ছা, আমি আর আপনি কি? আজকে আমার ক্লাসটা যারা শুনতে পাচ্ছেন বাংলাদেশের ভিতর, আমি আপনাদেরকে যদি বলি আপনারা কি? আপনারা বাংলাদেশি প্লাস আপনারা বাঙালিও। কেন? আপনাদের ভাষা হচ্ছে বাংলা, যার কারণে আপনারা বাঙালি। আর আপনাদের ভৌগোলিক ক্ষেত্রে আপনারা 1,47,570 বর্গ কিলোমিটারের ভিতরে থাকেন, যার কারণে আপনি বাংলাদেশি। তাহলে আপনি বাংলাদেশিও বাঙালিও। ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, মনে করেন চাকমা, মারমা, এরা নিজেদের ভাষায় কথা বলে, এরা বাঙালি না, এরা বাংলাদেশি। রবীন্দ্রনাথ কি? রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালি, বাংলাদেশি না। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে আমরা এটা অবস্থানটা বুঝলাম। এখন ভাষাটা আমরা বুঝলাম যে একটা ইতিহাস বুঝলাম যে ভাষায় প্রায় 3,500-এর অধিক ভাষা আছে। আচ্ছা, ভাষা কি পরিবর্তন হয়? অবশ্যই ভাষা পরিবর্তন হয়। কয় কিলোমিটার অন্তর অন্তর? 10 কিলোমিটার অন্তর অন্তর ভাষা পরিবর্তন হয়। ভাষাকে কখনো আপনি বিধিবদ্ধ নিয়ম দিয়ে রাখতে পারবেন না। এখন আমি কোন ভাষায় কথা বলছি? মনে করেন একটা কত ভাষায় কথা বলছি, সেটা কি বাংলার চলিত ভাষায় কথা বলছি। এই ভাষাটা আজকে থেকে যে 50 বছর পর এমনটা থাকবে, তার কোনো কিন্তু ইয়ত্তা নেই। অর্থাৎ ভাষাটার পরিবর্তন হবে। আজকে থেকে 200 বছর আগে মানুষ কোন ধরনের কথা বলতো? প্রায় মানুষ সাধু ভাষায় কথা বলতো। অর্থাৎ আপনারা কি পুলকিত আছেন, আপনারা কি আহারাদি গলাধকরণ করিয়ে আছেন, অর্থাৎ এইভাবে কথা বলতো। এখন আমরা কোন ভাষায় কথা বলছি? 20 শতাব্দীর শুরু থেকে আমরা চলিত ভাষায় বেশি প্রসার করতেছি। প্রমোদ চৌধুরীর যখন সবুজপত্র পত্রিকাটা সেক্ষেত্রে বেশি ভূমিকা রেখেছিল। এখন আমরা চলিত ভাষায় সবাই কথা বলছি, ভাব বিনিময় করতেছি। তাহলে আজকে থেকে 50 বছর পর বা 70 বছর পর এই অঞ্চলের ভাষাটা কিরকম পরিবর্তিত হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কেউ আজ করতে পারতেছি না। বাংলা ভাষার অবস্থান 6ষ্ঠতম। এবার বাংলা ভাষার অবস্থানটা থেকে আমরা বাংলা প্রকারভেদে চলে যাব। প্রকারভেদটা যদি আমি পড়াতে যাই, এক্ষেত্রে বাংলা প্রথমত কয় প্রকার? 2 প্রকার। কেন? দেখেন, পৃথিবীর প্রত্যেকটা ভাষাকে প্রথমত 2 ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে লেখ্য আর একটা হচ্ছে কথ্য। আচ্ছা, আমার বাংলা ভাষাটা কি লেখ্য নাকি কথ্য? আপনারা কি কেউ কি উত্তর দিতে পারবেন? আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি। আমাদের বাংলা ভাষাটা হচ্ছে লেখ্যও কথ্যও। কারণ আমরা এই ভাষাটা লিখতে পারি, আবার এই ভাষায় আমরা কথাও বলতে পারতেছি। তাহলে বাংলা ভাষাটা কি লেখ্য এবং কথ্য। কিন্তু পৃথিবীতে কিছু ভাষা আছে যাদের কোনো লিখিত বর্ণমালা নেই। মনে করেন আমি একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর, প্রত্যেকের কিন্তু আলাদা অ্যালফাবেট নেই, অর্থাৎ বর্ণমালা নেই। তারা যে প্রতিনিয়ত কথা বলতেছে, এরা বংশীয় পরম্পরায় ওনার বাবা থেকে শিখেছে, ওনার বাবা ওনার দাদা থেকে শিখেছে, দাদা তার বাবা থেকে শিখেছেন। এইভাবে ভাষাটা কিন্তু হয়ে আসতেছে, কিন্তু তাদের কোনো বর্ণমালা নাই, তারা লিখিত কোনো রূপ নেই। এই ভাষাটাকে বলা হবে কথ্য। আর কিছু ভাষা হচ্ছে আমরা যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, এগুলো হচ্ছে কি কথ্য এবং লেখ্য। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ভাষাকে যদি আমি ভাগ করি, প্রথমত কয় ভাগে ভাগ করতে পারবো? ইনশাল্লাহ আমরা 2 ভাগে ভাগ করতে পারি। বাংলা ভাষাকে প্রথমত 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে লেখ্য আর একটা হচ্ছে কথ্য। তাহলে লেখ্য কি, কথ্য কি? লেখ্য মানে হচ্ছে কি যেটা লেখা যায়, অর্থাৎ বাংলা ভাষাটা আমি লিখতে পারতেছি, এই দেখেন এতক্ষণ আমি বাংলায় লিখেছিলাম। আর কথ্য মানে কি, যে ভাষাটা আমরা কথায় বলি, লেখা যায় না, সেটাকে বলা হয় কথ্য ভাষা। অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা আছে কি কথ্য ভাষা। তাহলে এবার বাংলা ভাষার প্রথমত 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে লেখ্য, আরেকটা হচ্ছে কথ্য। এবার দেখেন লিখিত ভাষা এবং কথ্য ভাষা। কথ্য ভাষার পরিবর্তন আজীবন হবে। এটা
আপনি কখনো এটাকে বিধিবদ্ধ নিয়ম দিয়ে রাখতে পারবেন না। এরা ব্যাকরণ কেউ মেনে চলে না, অর্থাৎ ব্যাকরণ বলে যে আপনি ভাষাটাকে এভাবে ব্যবহার করেন, কিন্তু কথ্য ভাষা ব্যাকরণকে খুব একটা ওরা অনুসরণ করে না, এরা ব্যাকরণের বাইরে গিয়ে কথা বলার চেষ্টা করে। লেখ্য কথ্য আমরা এই জিনিসটা বুঝলাম, কিন্তু বাংলা ভাষাকে আবার সর্বসাকুল্যে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধু, আরেকটা হচ্ছে চলিত, আরেকটা হচ্ছে আঞ্চলিক। আঞ্চলিক মানে কি? অঞ্চল ভেদে যে ভাষাটা আছে সেটাকে কি বলা হয়? আঞ্চলিক ভাষা। তাহলে আমরা বুঝতে পারলাম ভাষাকে প্রথমত 2 ভাগে, লেখ্য, কথ্য, আবার 3 ভাগে ভাগ করেছি, সাধু, চলিত, আঞ্চলিক। আঞ্চলিক ভাষাকে আরেকটা ভাষায় ডাকা হয় যেটাকে উপভাষা বলা হয়। ইংরেজিতে এই ভাষাটাকে কি বলা হয়? ডায়ালেক্ট। অনেক সময় পরীক্ষায় আসছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, উপভাষাকে ইংরেজিতে কি বলা হয়? ডায়ালেক্ট। অথবা আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। আমরা ছোটবেলা থেকে একটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা অনেক বেশি হয়রান হয়ে গেছি। সেই 6ষ্ঠ শ্রেণী থেকে উত্তরটা দিচ্ছি, সেটা কি? সাধু চলিত ভাষার তফাৎ লেখেন। এটা কিন্তু আমরা অনেকবার। তাহলে আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মূলত সাধু কোন ভাষা থেকে বলা হয়, চলিত কোন ভাষাকে বলা হয়। তার আগে আমি আঞ্চলিক এবং উপভাষা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমি একটা কথা বলি, আপনারা আমাকে কমেন্টে জানান যে কে কোন অঞ্চলের ভাষায় কথা বলেন, অর্থাৎ কে কোন আঞ্চলিক ভাষা ব্যবহার করেন, সেটা একটু দ্রুত আমাকে জানান। আচ্ছা, আমাকে কি বোঝা যাচ্ছে আমি কোন অঞ্চলের মানুষ? এতক্ষণে বুঝে যাওয়ার কথা আমি কোন অঞ্চলের মানুষ, সেটা এতক্ষণে বুঝে যাওয়ার কথা বলতে আমি একটু না একটু হলেও আঞ্চলিকতা থেকে মুক্ত হতে পারিনি। একটু না একটু হলেও আঞ্চলিকতা আছে আমার ভিতর, যার কারণে আপনারা বুঝে যাবেন যে আমি কোন অঞ্চলের মানুষ। আপনারা কোন অঞ্চলের সেটা একটু জানান। যারা চট্টগ্রামের ভাষাভাষী মানুষ আছেন, আপনারা নিশ্চয়ই সবাই চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া, তারপর রোহিঙ্গারা, আমরা প্রত্যেকে কোন ভাষায় কথা বলি? চট্টগ্রামের ভাষায় কথা বলি। এছাড়া চট্টগ্রামের বাইরেও এই চট্টগ্রাম থেকে আমরা বের হলেই কোন ভাষায় কথা বলি? বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলি। এই ফেনীতে গিয়ে এক ধরনের ভাষা, নোয়াখালীতে গিয়ে আরেক ধরনের, পুরান ঢাকার মানুষগুলো এক ধরনের ভাষায় কথা বলে, তারপর হচ্ছে আবার সিলেট এক ধরনের। একটা রসিক কথাও আছে, প্রমোদ চৌধুরী নাকি বলেছিলেন বাংলা ভাষা নাকি পশ্চিমবঙ্গ দিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করছে, পশ্চিমবঙ্গ থেকে যখন সিলেট দিয়ে প্রবেশ করতেছিল, সিলেটে নাকি বাংলা ভাষাটা আহত হয়ে গেছে, আর বাংলা ভাষা নাকি চট্টগ্রামে আস্তে আস্তে নিহত হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা ভাষাটাকে এত বেশি বিকৃত করে ফেলি যে আমরা নাকি বাংলা ভাষাটাকে মেরেই ফেলেছিলাম। আচ্ছা, ওই অপবাদ থেকে আমরা এখনো গুছিয়ে উঠতে পারি নাই। কারণ যখন আমরা একটা কথা বলি, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষরা যদি কথা বলে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু চট্টগ্রামের মানুষরা কথা বললে সবাই হা করে তাকিয়ে থাকে। আমি ঢাকায় যখন যাই, যখন আমি আঞ্চলিক ভাষায় কথা বলি, সবাই বাসের যাত্রীরা আমার দিকে হা করে তাকিয়ে থাকে, এটা কি আবার কোনো বিদেশি নাকি, এটা কোন ভাষায় কথা বলছে। ঠিক আছে, তাহলে আঞ্চলিক ভাষা এবং উপভাষা। প্রথমত একটা কথা বলে নিই, আজকে এটা হচ্ছে ভাষার মাস, আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আচ্ছা, উপভাষায় কথা বলা কি অগৌরবের কিছু? এটা আপনাদের কাছে কি মনে হয়? আমাদের বাংলাদেশে অনেকগুলা আমাদেরকে অ্যাডভার্টাইজের মধ্যে আমরা দেখতে পাই যে আঞ্চলিক ভাষায় যারা কথা বলে তাদের দিকে একটু আড় চোখে তাকানো হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আঞ্চলিক ভাষায় কথা বলা কখনো অগৌরবের না। আমরা প্রত্যেকে আঞ্চলিক ভাষায় কথা বলবো। দেখেন, আমরা যদিও বা বলছি আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, কিন্তু আমি আমার মায়ের মুখ থেকে কি আসলেই চলিত বাংলাটা শুনেছি, নাকি সাধু ভাষাটা শুনেছি, নাকি উপভাষাটা শুনেছি, অর্থাৎ আমার অঞ্চলের ভাষাটা শুনেছি? কেউ সিলেটের আঞ্চলিক ভাষা শুনেছে, কেউ চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, কেউ কক্সবাজারের আঞ্চলিক ভাষা, কোনো না কোনো আঞ্চলিক ভাষা শুনে বড় হচ্ছে। তাহলে আমরা যে বড় হয়েছি আঞ্চলিক ভাষা শুনে শুনে, কিন্তু আমাদের সব ক্ষেত্রে কিন্তু আমরা আঞ্চলিক বলাটাও আবার কিন্তু সমীচীন হবে না। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, অথবা একটা অফিসে যাচ্ছি, অথবা একটা মানে কি কোচিং সেন্টারে যাচ্ছি, সেখানে আমি অবশ্যই চলিত ভাষা কথা বলবো। কোন চলিত? যে চলিতটা আমাদের শুনতে ভালো লাগায়, অর্থাৎ যেটাকে আমরা প্রমিত ভাষা বলি, সে ভাষায় কথা বলার চেষ্টা করব। কিন্তু মনে করেন আমি আমার আম্মার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলি, তাই বলে কি ভাষার মাসে আমি একেবারে নিজেকে শুদ্ধ করার জন্য আজকে থেকে আম্মার সাথে আমরা কোনো আঞ্চলিক ভাষায় কথা বলবো না, আজকে থেকে আমরা বাংলিশ ভাষায় কথা বলবো, অথবা সাধু ভাষায় কথা বলবো, অথবা চলিত ভাষায় কথা বলবো, অথবা ডঙ্গরে কথা বলবো?
তো যদি ডং করে কথা বলি আসলে আমার আম্মারা আমাদেরকে খুব সহজে ভালোভাবে নিবে না। আমি যদি আজকে মাকে গিয়ে বলি মাম্মি আমাকে ডিনার সার্ভ করেন, আমার মা বলবে যে আমার ছেলেকে নিশ্চয় জিনে ধরেছে, কারণ আমি আমার আম্মার সাথে এইভাবে কথা বলি না। আমি প্রতিদিন আমার আম্মার সাথে গিয়ে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি। তাহলে আঞ্চলিক জায়গায় যেখানে যেরকম সেরকম চলতে পারাটাকে বলা হয় সবচাইতে গৌরবের এবং সবচাইতে শৌখিন মানুষ, ওটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে আঞ্চলিক ভাষা বলাটা কখনো অগৌরবের না। আবার যেখানে সেখানে সব সময় আঞ্চলিক ভাষা বলাটা কিন্তু এটা সমীচীন হচ্ছে না, আর এটা দেখতেও সুন্দর লাগে না। আমাদেরকে সবকিছু একেবারে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে আঞ্চলিক ভাষা কাকে বলা হয়? বিভিন্ন অঞ্চলভেদে যে ভাষাটা আছে সেটাকে কি বলা হয়? আঞ্চলিক ভাষা। মনে করেন আমি একটি বাক্য বললাম, আমি এই কলেজে পড়বো না, চলিত ভাষা। চট্টগ্রামের মানুষরা কি বলবে? আই এ কলেজত ফৈতন্য। নোয়াখালীরা কি বলবে? আই এ কলেজত ফৈতন্য। বরিশালীরা কি বলবে? মুই এ কলেজে পড়ুম না। ঠিক আছে, তাহলে দেখেন অঞ্চলভেদে ভাষাটা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা চিটাঙ্গেরা কোন ভাষায় কথা বলি? চট্টগ্রামের মানুষরা চট্টগ্রামের ভাষায় কথা বলি। আমি যদি একটা বাক্য বলি, এখন অন্য অঞ্চলের মানুষ কিন্তু এটা বুঝবে না। বাদ্দা সালামাইন্না গকিলেতে কিলেতে আর ফিডুর মিদ্দানা ভাঙ্গি দিয়ে। আচ্ছা আপনারা বলেন, এই বা যে কথাটা বললাম অথবা যে বাক্যটা বললাম, এটা কি কোনো চট্টগ্রামের বাইরের মানুষরা বুঝবে? এরা সবাই হা করে তাকিয়ে থাকবে। এবার যদি কোনো সিলেটের মানুষ আছে, এরা অল্প প্রাণকে মহাপ্রাণ বানায় দেয়। কিতা খবর বালানি হতায় তা তোমারে তোখায় তোখায় পায় না। দেখেন এটা কিন্তু ওদের আঞ্চলিক ভাষা। আবার পুরান ঢাকার মানুষ বাবারও হালা, বাইরও হালা, ছেলেরও হালা, আর বেহালা কি হচ্ছে বাইজানের লগে পাবো না খেলা, ওরা এইভাবে কথা বলবে। আবার দেখেন নোয়াখালীরা কি বলবে? ওরা প ওই উচ্চারণ করতে পারবে না, সবকিছুকে হ উচ্চারণ করবে, আরে হাঁসটিয়া দেয়। আচ্ছা এটা কি হাঁসটিয়া নাকি 5 টিয়া? আমরা চিটাঙ্গেরা 5 টিয়া বলবো, কিন্তু এটা শুদ্ধ হচ্ছে কি 5 টাকা। কিন্তু এই দেখেন প্রত্যেকটা অঞ্চলে ভাষাটা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে অঞ্চলভেদে যে ভাষাটা আছে সেটাকে আমরা বলবো আঞ্চলিক ভাষা। সাধু কোনটা, চলিত কোনগুলা। আরেকটা ভুল আমরা করি, আমরা যারা আঞ্চলিক ভাষায় কথা বলি তখন কেউ একজন এসে আমাদেরকে শুধরাই দেয় যে এই আঞ্চলিক ভাষায় কথা বলিস না, সাধু ভাষায় কথা বল। এখন বাংলাদেশে কেউ সাধু ভাষায় কথা বলে না, কারণ সাধু ভাষাটা দৈনন্দিন কথাবার্তায়, সংলাপে, বক্তব্যের উপযোগী না। দৈনন্দিন কথাবার্তা সংলাপে উপযোগী ভাষা কোনটা? চলিত ভাষা। আর সাধু ভাষাটা হচ্ছে গুরু গম্ভীর, সব জায়গায় এটা খাটে না। কিন্তু চলিত ভাষাটা হচ্ছে কি সাবলীল, সব জায়গায় আমরা এই কথাটা বলতে পারি। আমাদের সমাজে চলমানটা আছে ওই চলিত ভাষাটাই। আর একটা জিনিস, এই ভাষার মধ্যে অনেক বেশি সংস্কৃত বা তৎসম শব্দ বেশি। আমরা জানি তৎ মানে তার, সম মানে সমান, তৎসমের তার সমান মানে কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো হুবহু বাংলা ভাষায় চলে এসেছে সেগুলোকে আমরা কি বলি? তৎসম শব্দ বলি। এই তৎসম শব্দ বেশি থাকে কোন ভাষায়? সাধু ভাষায়। মনে করেন আমি এখানে বলবো যে চন্দ্র, কিন্তু চলিতের মধ্যে এটা বলবো যে তদ্ভব অথবা বাংলা শব্দ। তো চলিততে আমি চন্দ্রকে কি বলবো? ছাদ। কাষ্ঠকে কি বলবো? কাঠ। হস্তকে কি বলবো? হাত। দন্তকে কি বলবো? দাঁত। তাহলে তৎসম শব্দ বেশি থাকে সাধু ভাষায়, চলিত শব্দ অর্থাৎ তদ্ভব শব্দ বা বাংলা শব্দ বেশি থাকে কোন ভাষায়? চলিত ভাষায়। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। এটা ব্যাকরণকে হুবহু মেনে চলবে, অর্থাৎ ব্যাকরণ যেরকম নীতিমালা দিবে সাধু ভাষা হুবহু ব্যাকরণকে মেনে চলবে, কিন্তু চলিত ভাষা ব্যাকরণকে পুরোপুরি মেনে চলে না। এরা অনেক পরিবর্তন করে ফেলে, ব্যাকরণের বাইরে গিয়ে এরা প্রতিনিয়ত কথা বলে। আরেকটা জিনিস সাধু ভাষার মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে কি বক্তব্য, সংলাপ, তারপর হচ্ছে নাট্য সংলাপ। আমরা দৈনন্দিন কথাবার্তার জন্য অনুপযোগী ভাষা হচ্ছে সাধু, কিন্তু উপযোগী ভাষা হচ্ছে চলিত। অর্থাৎ আমি এখনো আপনাদের সাথে ক্লাসে কথা বলছি কোন ভাষায়? চলিত ভাষায়। আরেকটা ব্যাপার, চলিত এবং সাধুতে একটা বিসিএস পরীক্ষায় পর্যন্ত আসছে, সাধু থেকে চলিতর মাঝে মূল তফাৎটা কে করে দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই উদাহরণটা হচ্ছে কি, তাহারা বাড়ি যাইতেছে। আমরা জানি যে এটা কোন ভাষা? সাধু ভাষা। কেন? এটা একটু পরে করে বলছি। আমি যদি চলিততে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি, তারা বাড়ি যাচ্ছে। দেখেন তারা বাড়ি যাচ্ছে, তাহারা বাড়ি যাইতেছে। আমরা কোন ভাষায় কথা বলি? তারা বাড়ি যাচ্ছে বলি নাকি তাহারা বাড়ি যাইতেছে বলি? নিশ্চয় এটা বলি না, আমরা বলি যে তারা বাড়ি যাচ্ছে। এবার দেখেন এখানে 3টা শব্দ আছে, তারা বাড়ি যাচ্ছে। দেখেন এখানে তাহারা বাড়ি যাইতেছে, বাড়ির কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় না, কারণ বাড়িটা একটা বিশেষ্য। তাহারাটা একটা সর্বনাম, যাইতেছে একটা ক্রিয়াপদ। আমার সাথে সবাই একমত হয়ে গেছেন অলরেডি। তাহারাটা কি হয়ে গেছে? তারা। যাইতেছেটা কি হয়ে গেছে? যাচ্ছে।
তাহলে দেখেন সাধু থেকে চলিতের মূল তফাৎটা কারা করে দিচ্ছে, একটা হচ্ছে সর্বনাম আর একটা হচ্ছে ক্রিয়াপদ। সর্বনাম এবং ক্রিয়াপদের দীর্ঘায়িত রূপ বসলে সেটাকে সাধু ভাষা বলা হয়, সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ বসলে সেটাকে আমরা বলবো চলিত ভাষা। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝে গেলাম যে সেটা কি, সাধু এবং চলিতের মাঝে মূল তফাৎটা কারা করে দেয়, সর্বনাম এবং ক্রিয়াপদ। আমরা অব্যয়েরও অনেক পরিবর্তন দেখিতে পাই। আমরা সাধু ভাষায় যখন বলি তখন বলি যে অদ্য, কিন্তু আমরা বলি যে আজ। তাহলে অদ্যটা কি হয়ে গেছে, আজ। তাহলে অব্যয়েরও কিছু পরিবর্তন হয়, কিন্তু মূল তফাৎটা করে দেয় যাইতেছে, করিতেছি, খাইতেছি, এগুলো থাকে সাধু ভাষায়। করছি, যাচ্ছি, খাচ্ছি, এগুলো থাকে কোন ভাষায়, চলিত ভাষায়। আর চলিত ভাষাটা আমরা সবাই ব্যবহার করি, কিন্তু সাধু ভাষা আমরা কেউ ব্যবহার করি না। আমি যদি সাধু ভাষায় কথা বলি আপনারা অনেকে হাসবেন, অনেকে আমাকে সাধু ভাষায় উত্তর দিতে পারবেন না। সুতরাং আমি সাধু ভাষা কথা বলে সাধু ভাষায় বলবো, চলিত ভাষায় কথা বলে তখন চলিতই কথা বলবো। সাধু আর চলিতকে যদি আমি মিশ্রণ করে দিই সেটাকে বলা হবে গুরুচণ্ডালী। গুরুচণ্ডালী মানে কি, তাহলে এখানে সাধু এবং চলিতের মিশ্রণ করে দেয়া। আমরা একে ভুলটা বেশি করি কোথায় জানেন, যখন আমরা দরখাস্ত লিখি। আমরা স্কুলে যখন ছুটি নেওয়ার জন্য দরখাস্ত দিতাম অথবা বনভোজনে যাওয়ার জন্য যখন দরখাস্ত দিতাম, তখন আমরা লিখতাম যে আমাকে ছুটি দান করলে আমি আপনার উপর বাধিত থাকিব। দেখেন, ছুটি দান করলে আমি আপনার উপর বাধিত থাকিব। দান করলে এটা চলিত, আবার বাধিত থাকিব এটা হচ্ছে সাধু হয়ে গেছে। তাহলে আপনি সাধু আর চলিতকে মিশ্রণ করে দিলেন, তাহলে আপনি গুরুচণ্ডালের দোষে দুষ্ট হয়েছেন। কথা কি বোঝা গিয়েছে? তাহলে সাধু বললে আপনাকে সাধুই লিখতে হবে, চলিত বললে চলিত লিখতে হবে। আপনারা যে সিকিউ পরীক্ষা দেন বা সৃজনশীল পরীক্ষা দেন বিসিএস এর, যখন রিটেন পরীক্ষা হয় বা কোনো ব্যাংকের সরকারি চাকরির পরীক্ষা, রিটেন পরীক্ষার মধ্যে একটা জিনিস লেখা থাকে, সাধু আর চলিত মিশ্রণ দূষণীয়, এটা করা যাবে না। আপনি যদি সাধু ভাষা লেখেন সম্পূর্ণটা সাধু ভাষা লিখতে যাবেন, আর যদি চলিত ভাষা লেখেন সবকিছু চলিতই লিখবেন। যেহেতু আমরা কথা বলি যে চলিত ভাষায়, তাহলে আমরা চলিত ভাষায় লিখবো। আশা করি বুঝতে পেরেছেন সাধু কি, চলিত কি, আঞ্চলিক কি, এবং অর্থাৎ আঞ্চলিক বা উপভাষা কি। তাহলে আমরা আজকে কি শিখলাম, ভাষা কাকে বলে, ভাষার ইতিহাসটা কিরকম, তারপর আরেকটা ব্যাপার পড়লাম যে বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষা কত প্রকার ও কি কি, সাধু এবং চলিতের ভাষার মূল তফাৎটা আমরা পড়লাম। আজকে আমরা আরেকটা পেজে যাচ্ছি। এখন আমি আরেকটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে কি বাংলা ভাষার ইতিহাসটা কিভাবে এসেছে। আচ্ছা, বাংলা ভাষা বলা শুরু করেছি কবে থেকে, কেউ বলতে পারবেন? কমেন্টে কি আমাকে কেউ জানাতে পারবেন যে আমরা কবে থেকে বাংলা ভাষায় কথা বলা শুরু করেছি? একটু তাড়াতাড়ি সবাই একটু উত্তর দেন, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি উত্তরটা বলে দিব। আপনারা একটা কাজ করেন, কষ্ট করে আজকের ক্লাসটা নিজেদের ওয়ালে শেয়ার করে দেন। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য লাগবে, যারা বিসিএস দিবেন, যারা ব্যাংকের চাকরি পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, এছাড়া যারা জেএসসি, এসএসসি, প্রত্যেকের কিন্তু এই ক্লাসটা লাগবে। আপনি বাংলাটা কখনো এড়িয়ে চলতে পারবেন না। বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে চাকরি করতে চাইবেন, বাংলাদেশে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আপনি বসতে চাচ্ছেন, আপনাকে বাংলাটা অবশ্যই আয়ত্ত করতে হবে। তাহলে আজকের ক্লাসটা আপনারা প্রত্যেকে শেয়ার করে দিবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে মিনতি রাখবো। আজকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, আচ্ছা বাংলা ভাষাটা কবে বলা শুরু করেছি সেটাই আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম। বাংলা ভাষাটা বলা শুরু করেছি, দুইটা মত পাওয়া যায়। একটা হচ্ছে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর একটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছেন 650 খ্রিস্টাব্দ থেকে আমরা নাকি বাংলা ভাষা কথা বলা শুরু করেছি। 650 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ খ্রিস্টাব্দ এখন কত খ্রিস্টাব্দ চলতেছে, 2022 খ্রিস্টাব্দ। আমরা আরেকটা ভুল করেছি, সেটা কি 2022 ইংরেজি। আচ্ছা, ইংরেজি বলে কি কোনো সাল আছে বা কোনো সন আছে? না, এটা হবে খ্রিস্টাব্দ। ঠিক আছে, তাহলে 650 খ্রিস্টাব্দ থেকে আমরা কথা নাকি বাংলা ভাষা বলা শুরু করেছি, এখনো পর্যন্ত বলছি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন, আমরা বলা শুরু করেছি 950 খ্রিস্টাব্দ থেকে। তাহলে দুইটা মত পাওয়া গেল, একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর একটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার। এখন যদি শতাব্দী আছে, বাংলা ভাষা কোন শতাব্দী থেকে শুরু হয়েছে, এটা কিন্তু 7ম শতাব্দী, এটা কিন্তু 10ম শতাব্দী। এখন কোন শতাব্দী চলতেছে আমরা প্রত্যেকে জানি, এখন হচ্ছে 21 শতাব্দী। তাহলে ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত হচ্ছে 650, সুনীতি কুমার মত হয় 950। যাই হোক না কেন, বাংলা ভাষার বয়স কিন্তু 1000 বছরের বেশি হয়েছে। প্রায় আমরা নাকি 1500 বছর ধরে বাংলা ভাষায় কথা বলা শুরু করেছি। আচ্ছা, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? আপনারা অনেকে কিন্তু জানেন
বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম হচ্ছে নাকি চর্যাপদ, যেটা পাওয়া গিয়েছেন 1907 সালে নেপালের রাজদরবারে পাওয়া গিয়েছেন। যিনি পেয়েছেন তার নাম হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ওইখানে প্রায় 23 থেকে 24 জন লেখক ছিল, প্রত্যেকের নামে শেষে পা আছে। লুইপা, কান্নপা, বুসুকাপা, ডেন্টোপা, সরহপা, সবরপা, এরকম নাকি কুক্কুরিপা একটা আছে মহিলা কবি। এরকম 24 জন কবি আছে, এরাও হচ্ছে প্রাচীন বাংলার কবি। তাহলে এরা কোন যুগে? 700 সাল থেকে প্রায় 1100 সালের দিকে বাংলায় তখন ক্ষমতা চালাচ্ছিল কারা জানেন? পালেরা। পালেরা কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। এই বৌদ্ধ সহজিয়ারা বাংলার রূপ, বাংলার প্রকৃতি, বাংলার সংস্কৃতি নিয়ে কিছু পদ আবিষ্কার করেছেন, কিছু পদ লিখেছেন, যেগুলোকে বলা হচ্ছে, একসাথে বলা হচ্ছে এগুলাকে চর্যাপদ। অর্থাৎ চর্যাপদে কয়টা পদ ছিল? 51টা পদ ছিল। পাওয়া গিয়েছে কয়টা? 46.5টা। কয়েকটার অর্ধেক পাওয়া গিয়েছে, একটার অর্ধেক পাওয়া গিয়েছে, কয়েকটা পাওয়াও যায় নাই। যে পদগুলো ছিল সেগুলো আজকে থেকে 1500 বছর আগে, অর্থাৎ 650 থেকে প্রায় 950-এর মাঝামাঝি সময়ে কোন এক সময়ে নাকি এগুলা লিখিয়েছেন বাংলার এই অঞ্চলের, অর্থাৎ আমাদের পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এই অঞ্চলের নাকি সংস্কৃতি, খাবার দাবার, প্রকৃতি নিয়ে ওরা পদগুলা রচনা করেছিলেন। তাহলে আজকে থেকে প্রায় 650 ধরলে প্রায় 1500 বছর আগে বাংলা ভাষাটা কিরকম ছিল দেখেন। কা তরুবের পঞ্চ বিডাল চঞ্চল ছিয়ে পৈঠকাল, দৃঢ় করিও মহাসুহ পরিমাণ লই ভুনয় গুরু পুচ্ছিও জানো। আচ্ছা, আমি যে এখন যে পদগুলা বললাম আপনারা কেউ কি বুঝছেন? অনেকে বলবেন যে আমাদেরকে মনে হয় স্যারে গালি টালি দিচ্ছে, অনেকে বলেন যে মাথার উপর দিয়ে চলে গেছে। কিন্তু দেখেন, খেয়াল করেন, আজকে থেকে 1000 বছর আগে মানুষ কিন্তু এভাবে কথা বলতো। তাহলে ভাষাটা কিন্তু কতটা পরিবর্তন হয়েছে। আজকে আমরা কতটা সাবলীলভাবে বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু একসময় বাংলা ভাষার মধ্যে প্রচুর পরিমাণে অন্য ভাষার শব্দ ছিল। মৈথিলি ভাষা, অসমীয়া ভাষা, এরা মিলে ব্রজবুলি ভাষায় একটা বই লেখা হয়েছে, যে বইটাকে আমরা বলছি কি চর্যাপদ। তাহলে এই 650 খ্রিস্টাব্দ থেকে আমরা বাংলা বলে আসতেছি। বাংলাটা কোত্থেকে আসছে? বাংলাটা আসছে ইন্দো ইউরোপীয় থেকে। আমাদের ব্যাকরণবিদরা বলতেছেন বাংলা ভাষার আদি রূপ হচ্ছে ইন্দো ইউরোপীয়, অর্থাৎ পৃথিবীতে নাকি একসময় 26টা ভাষার চেয়ে বেশি ভাষা কখনো ছিল না। এই 26টা ভাষা থেকে অনেকগুলো ভাষা হয়েছে। এই ইন্দো ইউরোপীয় কিন্তু আবার দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ক্যান্তুন, অর্থাৎ যেটা আমাদের রূপ না, আমাদের আদি রূপ না। আরেকটার নাম হচ্ছে শতম। তাহলে আমি দুইটা রূপ পাইলাম ইন্দো ইউরোপীয়, একটা হচ্ছে ক্যান্তুম আর একটা হচ্ছে শতম। স্যার শতম জিনিসটা কি? এগুলা কখন থেকে চালু হচ্ছে? খ্রিস্টপূর্ব 5000 অব্দে ইন্দো ইউরোপীয় ভাষা ছিল। এই খ্রিস্টপূর্ব কত হাজার অব্দ? খ্রিস্টপূর্ব মানে কি? আমরা এখন 2022 খ্রিস্টাব্দ যদি ধরে নিই, খ্রিস্টপূর্ব 5000 অব্দ মানে কি? প্রায় 7000 বছর আগে এই ভাষাটা নাকি ছিল। এই ভাষাটা আস্তে 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 ক্যান্তুম হয়েছে, শতম হয়েছে। শতম থেকে আস্তে করে একটা ভাষা হয়েছে, সেটার নাম হচ্ছে আর্য ভাষা। সেখান থেকে একটা ভাষা হয়েছে, সেটার নাম হচ্ছে ভারতীয় ভাষা। সেখান থেকে একটা ভাষা হয়েছে, সেটার নাম হচ্ছে কি প্রাচীন প্রাচ্য ভাষা, অর্থাৎ প্রাচীন ভারতীয় ভাষা, প্রাচীন প্রাচ্য ভাষা। সেখান থেকে একটা রূপ হয়েছে, সেটা হচ্ছে কি গৌড়ীয় প্রাকৃত অথবা মাগধী প্রাকৃত। এখানে আবার দুইজনের মতামত পাওয়া যায়। ওই দুইজন যাদেরকে আমরা ভাষা বিজ্ঞানী বলি, একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরেকজন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এরা ছাড়াও বাংলা ভাষায় অনেক বৈয়াকরণবিদ ছিলেন, ভাষা বিজ্ঞানীরা ছিলেন। একজনে বলতেছে যে বাংলা ভাষাটা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে, আরেকজন বলছে এটা এসেছে মাগধী প্রাকৃত থেকে। আমরা যেটাই ধরি না কেন, দুইটাই রূপ পাচ্ছে। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলতেছে যে না, এটা এসেছে মাগধী প্রাকৃত থেকে। অর্থাৎ প্রাকৃতটা কিরকম? অনেকটা বাংলা ভাষার আদি রূপ হচ্ছে প্রাকৃতটা। তখন বাংলাটা অনেক সহজ হয়ে গেছেন। এখন যখন রূপটা বদলাচ্ছে তখন বাংলাটা অনেক কঠিন ছিল। এই গৌড়ীয় প্রাকৃত থেকে একটা ভাষা হয়েছে, সেটা হচ্ছে কি অপভ্রংশ। অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপী হয়েছেন। দেখেন, বঙ্গ কামরূপীর দুইটা সন্তান ছিল, ভাষার ক্ষেত্রে দুইটা সন্তান, একটা বঙ্গ কামরূপী, একটার নাম হচ্ছে বাংলা, আরেকটার নাম হচ্ছে অসমীয়া। তাহলে বাংলার ভাই বলা হয় কাকে? অসমীয়াকে। অসমীয়া কোন দেশের ভাষা রে বলতে পারবেন? কোনো দেশের ভাষা না, ভারতের একটা বিখ্যাত অঙ্গরাজ্যের নাম আছে, প্রদেশের নাম হচ্ছে কি আসাম। এই আসামের ভাষার নাম কি অসমীয়া। অনেকটা দেখতে, অনেকটা শুনতে বাংলার মতোই মনে হবে, কিন্তু এটা প্রকৃত বাংলাটার না।
বাংলা ভাষার বা আদিরূপ হচ্ছে কি বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী দুইটা সন্তান, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমীয়া। বাংলা কবে থেকে বলা শুরু করেছি? 650 খ্রিস্টাব্দ থেকে। কিন্তু এই ভাষাটা আদিরূপটা কি ইন্দো ইউরোপিয়া, কবে থেকে বলা আসছে? খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে আমরা বাংলা ভাষা বলে আসছি। তাহলে আমরা একটা চমৎকার একটা ছাড় পাইলাম, সেটা হচ্ছে কি ইন্দো ইউরোপিয়া। ক্যান্তুম থেকে আমরা আসি নাই, আমরা শতম থেকে, শতম থেকে আর্য, আর্য থেকে প্রাচীন প্রাচ্য, প্রাচীন প্রাচ্য থেকে ভারতীয়, ভারতীয় থেকে গৌড়ীয় প্রাকৃত হয়েছে শহীদুল্লাহর মতে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে আমরা মাগধী প্রাকৃতি। স্যার আপনি মাগধীটা লেখেন না কেন? ব্যাকরণবিদরা বলতেছে আসলে গৌড়ীয়টাই নাকি একটু বেশি যুক্তিযুক্ত, অর্থাৎ 650টাও একটু বেশি যুক্তিযুক্ত আর গৌড়ীয়টা একটু বেশি যুক্তিযুক্ত, যার কারণে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা লিখেছি। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটা আমি বলে দিয়েছি। বঙ্গ কামরূপে, অপবংশ থেকে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী দুইটা ভাষা, একটার নাম হচ্ছে বাংলা আরেকটার নাম হচ্ছে অসমীয়া। আমাদের বিগত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে এই প্রশ্নগুলা কতবার যে এসেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের ভাষায় কোয়েশ্চেন ব্যাংক আছে আপনারা দেখবেন। বাংলা ভাষার সহোদর ভাষা কোনটাকে বলা হয়? সহোদর মানে কি? একই উদরে জন্ম, অর্থাৎ বঙ্গ কামরূপীর গর্ভে দুইটা সন্তান এসেছে, একটা সন্তানের নাম বাংলা আর একটা সন্তানের নাম অসমীয়া। আশা করি এটাও বুঝতে পেরেছেন। তাহলে বাংলা ভাষার বিশাল একটা ছাড় পেয়ে গেলাম। এবার আসেন, আজকে আমরা ক্লাসের লাস্টের পর্যায়ে চলে আসছি। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন সলভ করে দিব যেগুলো গত বছর এসেছেন, এর আগের বছর এসেছেন, যেগুলো বিসিএসে আসে, যেগুলো চাকরির পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলো নিয়ে আমি এক কথা বলবো। আচ্ছা, আজকে বাংলা ভাষাটা যে আমরা লিখতেছি এটা কি একদিনে? কি সুন্দর একটা ক পাইছি, খেয়াল করছেন আপনারা? আপনারা একটু খেয়াল করেন তো, কি সুন্দর একটা আমরা ক পাইছি। দেখেন এখানে আমি একটা ক লিখলাম, কত সুন্দর না? এটা কি একদিনে? কখনো না। এই বাংলা ভাষার যে লিপিটা আছে এই লিপিটা এসেছে ব্রাহ্মী লিপি থেকে। তাহলে বাংলা ভাষার আদি লিপির নাম হচ্ছে কি? ব্রাহ্মী লিপি। এখানে যুক্ত ব্যঞ্জন কি কি আছে বলতে পারবেন আপনারা? এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে হ যোগ ম। আমরা ব্রাহ্মণবাড়িয়া লিখি না, ব্রহ্মপুত্র লিখি না, সেক্ষেত্রে আমরা হয় মই ব্যবহার করি। ব্রাহ্মণবাড়িয়ার সংক্ষেপে কি বলে জানেন আপনারা? বিবাড়িয়া। আচ্ছা, ওরা কেন বিবাড়িয়া বলেন ওটা জানতে পারেন? ওরা বিবাড়িয়া বলার পিছনে একটাই কারণ, ওরা শুধু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে, যে যুক্ত বর্ণটা আছে সেটা ওরা ভাঙতে জানে না। ওরা জানে না যে এখানে কি যুক্ত ব্যঞ্জন আছে, সেই জন্য এটাকে এড়িয়ে চলার জন্য তারা কি বলে? বিবাড়িয়া। কথা কি বুঝতে পেরেছি? তাহলে বাংলা ভাষার আদি লিপির নাম হচ্ছে কি? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি থেকে আমাদের খরষ্টি লিপি আরেকটা লিপি আছে, ওইটা থেকে বাংলা হয় নাই, বাংলা হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি থেকে। তাহলে বাংলার আদি লিপির নাম হচ্ছে কি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির আদি লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। আচ্ছা, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপিটা কে খোদাই করেছেন, কে ওটা লিখিত রূপ দিয়েছেন? ওই যে ভদ্রলোকটা দিয়েছেন তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। পঞ্চানন, আমরা অনেকে নাম শুনেছি পঞ্চানন কর্মকার। তাহলে পরীক্ষায় যে যতগুলা আসে সেগুলা নিয়ে আমরা বেশি আলোচনা করছি। বাংলা লিপিটা কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপিটা কে লিখেছেন বা কে খোদাই করেছেন তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার। আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে বিবর্তন এক জিনিস, পরিবর্তন আরেক জিনিস। বাংলা ভাষার লিপিটা পরিবর্তন হয়নি, এটা বিবর্তন হয়েছে। এই যে বলেছিলাম যে খুব সুন্দর একটা ক, এটা একদিনে পাই নাই। এটা প্রথমে ছিল এরকম, দেখেন কটা ছিল এরকম, তারপর ছিল এরকম, তারপর ছিল এরকম, তারপর ছিল এরকম, তারপর ছিল এরকম। দেখেন এখন কত সুন্দর ক হয়েছে না? এটা কি একদিনে হয়েছে? এই যে পরিবর্তনটাকে বলা হয় বিবর্তন। ধাপে ধাপে হয়েছে, সেটাকে বলা হয় বিবর্তন। তাহলে ব্রাহ্মী লিপি কোত্থেকে আসছে, বাংলা লিপি কোত্থেকে আসছে সেটা আমরা জানলাম। বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষার উৎপত্তিটা কি, বাংলা ভাষা প্রথমত কয় প্রকার, আবার কয় প্রকার, উপভাষা কি, সাধু চরিতার মাঝে তফাৎটা কি। আরেকটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে কি বাংলার আদি রূপগুলা কিভাবে এসেছে। আজকের ক্লাসটা কি বুঝতে পারেন নাই, অথবা আপনাদের কি প্রশ্ন আছে এরকম কারো আছে? আমি এতক্ষণ যা কিছু আলোচনা করেছিলাম এই আলোচনার ফাঁকে কারো কি কোনো প্রশ্ন আছে? অসুবিধা নাই, আমাদের পেজের মধ্যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, অথবা যে সাবজেক্টটা নিবে, যে বিষয় পড়ায়, মনে করো আমি আপনাদেরকে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ভাষার ইতিহাস এটা পড়াবো, এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন জাগে অবশ্যই আমাকে করবেন, নির্দ্বিধায় আমাকে করবেন। আমার পেজে অর্থাৎ আমাদের ইউনিকি স্কুলে যে পেজটা আছে সেখানে প্রশ্ন করতে পারেন, অথবা আমার নির্দিষ্ট যে আইডিটা আছে সেখানে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা কখনো কার্পণ্য করবেন না, কারণ শেখার জন্য আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। যেহেতু আমাদের এটা প্ল্যাটফর্মটা হচ্ছে কি অনলাইনে,
সেক্ষেত্রে আমরা সরাসরি প্রশ্ন করতে পারতেছি না। যদি এখন আমার সামনে যদি অনেকগুলো ছাত্রছাত্রী থাকতো, অনেকগুলো প্রশ্ন বের হয়ে আসতো, যার কারণে একজনে প্রশ্ন করলে আরেকজন শিখতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। তাহলে আজকে আমরা যা কিছু শিখলাম, বাংলা ভাষা কেমনে এসেছে, পৃথিবীতে কয়টা ভাষা আছে, পৃথিবীতে মানুষ ভাষাটার যে কী রকম পরিবর্তন হচ্ছে, এই যে আজকে আমি বলতেছি আমি চলিত ভাষায় কথা বলতেছি, কিন্তু আজকে থেকে 50 বছর পর এই চলিতটা কীরকম হয়ে যাবে সেটা কিন্তু আমরা জানি না। কারণ আমরা বলি যে প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়, আর ভাষাটা পরিবর্তন হওয়াটাই ভাষার ধর্ম। কারণ আমরা চট্টগ্রামের যারা আছি চট্টগ্রামের ভাষায় কথা বলি, কিন্তু আপনি খেয়াল করেছেন উত্তর চট্টগ্রাম আর দক্ষিণ চট্টগ্রামের ভাষার ভিতরে অনেক তফাৎ আছে। একজন বলবে যে বুর্গে কুর্গে তুম গর্গে গর্গে দর্গে ফুর্গি, এটা কারা বলবে? যারা দক্ষিণ চট্টগ্রাম অর্থাৎ চকরিয়া, বাঁশখালী, সাতকানিয়া, পটিয়া, আনোয়ারা, এগুলো মানুষগুলো এরকম বলবে। আর যারা হাটাজারি, রাউজান, ফটিকছড়ি এখানে আছেন, আর ওরা বলবে যে কি বুঝে কুজ্জে তুন গজ্জে গজ্জে দৈজে ফুজ্জি। দেখেন দুইটাই কিন্তু চট্টগ্রামের ভাষা, কিন্তু দুইটার ভিতর পার্থক্য আছে। যদি চট্টগ্রামের ভাষার ভিতর যদি পার্থক্য হতে পারে, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ভাষা পার্থক্য হবে, স্বাভাবিক। আপনি আরবি ভাষা আর মিশরের আরবি ভাষার ভিতর অনেক পার্থক্য আছে। সেই আরবি ভাষা আবার ইরাকে গিয়ে আরেক রকম হয়ে গেছেন, সেই আরবি ভাষা আবার ইয়েমেনে এসে আরেক রকম হয়ে গিয়েছেন। কারণ আরবি ভাষা হলেও বিভিন্ন অঞ্চল ভেদে আরবি ভাষাটার পরিবর্তন হচ্ছে, কারণ ভাষার ধর্মই হচ্ছে কি পরিবর্তন হওয়া। ইনশাল্লাহ আমি আশা রাখছি আপনারা হয়তো মাশাআল্লাহ এগুলো বুঝতে পেরেছেন, কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলে দিব, সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে কিছু প্রশ্ন সম্মুখীন করব ইনশাল্লাহ। আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন আপনাদের জন্য সিলেক্ট করেছি, যেগুলা বিভিন্ন পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে। আচ্ছা, আমি আজকে যদিও বা ধ্বনিটা পড়াই নাই, ধ্বনিটা আপনারা না পারলেও এই ধ্বনিটা কিন্তু এই যে কিছু শব্দ আছে, যেমন বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে কয়টি অক্ষর এবং ধ্বনির এই ব্যাপারটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পড়ব। এই যে প্রশ্নগুলা দেখেন, সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? কিছুক্ষণ আগে বলেছিলাম সাধু থেকে চলিত ভাষার পার্থক্যটা করে দেয় মূলত কি, কে করে দেয়? আপনারা একটু বলেন তো, কেউ কি পারবেন? বিশেষণ এবং ক্রিয়া, নাকি বিশেষ্য সর্বনাম, নাকি বিশেষ্য সর্বনাম, নাকি ক্রিয়া ও সর্বনাম? তাহারা বাড়ি যাইতেছে হয়ে গেছে কি তারা বাড়ি যাচ্ছে, তাহারাটা সর্বনাম, যাইতেছেটা ক্রিয়াপদ। তাহলে এই সঠিক আনসার হচ্ছে কোনটা? ক্রিয়া ও সর্বনাম। আরেকটা দেখি, বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি বলেন তো? অর্থাৎ বাংলা ভাষার সহোদর ভাষা কোনটি? বাংলা ভাষা অর্থাৎ বঙ্গ কামরূপীর দুইটা সন্তান, একটা সন্তানের নাম বাংলা, আরেকটা সন্তানের নাম কি? আপনারা কি উড়িয়া বলবেন, নাকি হিন্দি বলবেন, নাকি ব্রজবুলি বলবেন? দেখেন আমরা প্রত্যেকে কিন্তু পড়েছি আসামের এই অসমীয়া ভাষাটা হচ্ছে বাংলার সহোদর ভাষা। দেখেন আপনি ক্লাসের ভিতর যে কথাগুলো বলেছি এগুলোই কিন্তু ঘুরাই ফেরাই বারবার আসে পত্রিকায়, বিভিন্ন পরীক্ষার মধ্যে, বেশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো বেশি করে, বারবার রিপিটও করে, আবার একটা প্রশ্নকে বারবার রিপিটও করে। নবম দশমে যারা এসএসসি পরীক্ষা দেয়, যারা মূলত এসএসসি পরীক্ষা দেয় যারা, তারা এমসিকিউর মধ্যে বেশিরভাগই থাকে ভাষা এবং ব্যাকরণ থেকে, অর্থাৎ এখান থেকে প্রায় 4 থেকে 5টা প্রশ্ন ওরা করে ফেলে। তারপর একটা আমরা বলছি ভাষার মৌলিক উপাদান কোনটি? ভাষার মৌলিক উপাদান আমি প্রথমেই বলেছিলাম, ভাষাকে বাংলা আমি কি পাবো? ক্ষুদ্রতম অংশ ধ্বনি। এই ধ্বনি কতগুলাকে আমি পাশাপাশি বসাইয়া যদি মনের বা প্রকাশ করতে পারি, তাকে আমরা কি বলি? ভাষা বলি। তাহলে ভাষাকে আমি যখন বিশ্লেষণ করব তখন আমি কি পাবো? ধ্বনি পাবো। বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? বাক্যের ক্ষুদ্রতম অংশ, কথা কি বুঝেন আপনারা? একটি বাক্যের ক্ষুদ্রতম অংশকে বলা হয় অবশ্যই শব্দ। কেন? দেখেন বাক্যকে বাংলায় আমি শব্দ পাবো, শব্দকে বাংলায় আমরা কিন্তু বর্ণ পাবো, কিন্তু ভাষাকে বাংলা আমি কি পাবো? ধ্বনি। স্যার ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ততক্ষণ ধ্বনি যতক্ষণ আমার মুখে আপনাদের কানে থাকবে। আরেকবার বলছি, যখন আমার মুখে আপনাদের কানে থাকবে ততক্ষণ এটা ধ্বনি। আমি বললাম অ, আ, ই, ও, যখন এগুলো আমি মুখে বলছি আপনারা শুনছেন তখন এটা ধ্বনি। যখন এটা লিখিত রূপ দিব, মনে করেন আমি অটা লিখে দিলাম, এটা ধ্বনি নাই তো, এটা বর্ণ হয়ে গেছে। তাহলে ধ্বনি কাকে বলা হয়? যতক্ষণ আমার মুখে আর আপনাদের কানে থাকবে। বর্ণ কাকে বলা হয়? ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? বর্ণ বলা হয়।
তাহলে এটা একদম বর্ণ হয়ে গেছেন। তাহলে বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শব্দ। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? বর্ণ। তাহলে একটি ভাষাকে বাংলায় আমি ক্ষুদ্রতম অংশটুকু কি পাবো? ধ্বনি পাবো। আরেকটা দিচ্ছি, বাগধারা ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাগধারা আসলে মূলত যেহেতু অর্থটা বিচার করে, এটা অর্থতত্ত্বে হওয়ার কথা, কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখলাম বাক্যতত্ত্বে এটা হবে, কিন্তু এখন ব্যাকরণ বই যেগুলো সংশোধন করেছে সেখানে কিন্তু বাগধারাকে ওরা অর্থতত্ত্বের মধ্যে বিচার করছে। অর্থাৎ আমরা দেখতেছি যে সন্ধি, ধ্বনি পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান এগুলো বর্ণের নিয়ে কাজ কারবার, সুতরাং এগুলোকে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। সমাস, তারপর হচ্ছে কি উপসর্গ, প্রত্যয়, পদ, শব্দের শ্রেণী বিভাগ, এগুলো যেহেতু শব্দের নিয়ে কাজ কারবার, এগুলো শব্দতত্ত্বে আলোচনা করা হয়। আর কিছু ইয়ে আছে, উক্তি, বাচ্য, তারপর হচ্ছে কি বাগধারা। আগে আমরা বাগধারাকে বাক্যতত্ত্বে বিচার করতাম, এখন কিন্তু বাগধারা কিন্তু অর্থতত্ত্বে চলে গিয়েছে। অর্থাৎ শব্দের মুখ্য অর্থ, শব্দের গৌণার্থ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, এইগুলাকে বলা হচ্ছে অর্থতত্ত্বের মধ্যে আমরা বিচার করব। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা অনেকে দিতে পেরেছি। আজকের ক্লাসটা আসলে কেমন লেগেছে আমি জানি না, আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কিছু সংযোজন করতে হয় সেটাও আমাকে জানাবেন। আমি আরেকবার আপনাদেরকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে চেষ্টা করব আমরা বাংলিশভাবে বাংলাটা না বলে শুদ্ধ বাংলা শব্দ দিয়ে আমরা বাংলাটা কথা বলার জন্য চেষ্টা করব। আর নিজের ভাষার ইতিহাস জানাটা, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি অথবা এসএসসি পরীক্ষা দিচ্ছি বা এইচএসসি পরীক্ষা দিচ্ছি, চাকরি পরীক্ষা দিচ্ছি, আমরা ছাড়াও আমাদের বাংলাদেশের ভিতর যতগুলো মানুষ আছে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমার ভাষার ইতিহাসটা জানা। আমার ভাষাটা কি এমনি এমনি আসছে যেটা পাকিস্তানিরা 1952 সালে একেবারে উপড়ে ফেলতে চেয়েছিল? আমরা কিন্তু এমনি এমনি আসি নাই। আজকে ভাষার ইতিহাসটা প্রায় 1500 বছর ধরে, আমাদের কত ইতিহাস আছে, কত ঐতিহ্য আছে এই ভাষা নিয়ে। এই ভাষাটা আমাদের প্রাণের ভাষা, এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের রাষ্ট্রভাষা। এই ভাষার রক্ষণাবেক্ষণ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের ইউনিক স্কুলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।